এদিকে ফিরহাদ হাকিমের এই ধরনের বিতর্কিত মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং বুদ্ধিজীবীরা। ফিরহাদ হাকিমের এই ধরনের মন্তব্যের প্রতিক্রিয়া জানতে আমরা কথা বলেছিলাম পশ্চিমবঙ্গের সাংসদ জগন্নাথ সরকার, পশ্চিমবঙ্গ প্রদেশ বিজেপির নেতা সজল ঘোষ এবং পশ্চিমবঙ্গের পদ্মশ্রী প্রাপ্ত কাজী মাসুম আক্তারের সঙ্গে। শুনে নেব প্রতিক্রিয়ায় কি বলেছেন তারা। এটা হলো একটা মন্তব্য করেছেন একটি অনুষ্ঠানে একজন মেয়র, একজন মন্ত্রীও বটে। তিনি বলেছিলেন যে সংখ্যালঘুরা আর কিছুদিনের মধ্যে সংখ্যাগুরুতে পরিণত হবে। এই যে মন্তব্যটা, এই সময়ে এটা কতটুকু সঠিক, যেখানে বাংলাদেশে এরকম একটা অশান্ত পরিস্থিতি, যেখানে সংখ্যালঘুরা সাংঘাতিকভাবে নিপীড়িত হচ্ছে, সেই জায়গাতে এই ধরনের মন্তব্য কতটা যুক্তিযুক্ত, কি মনে করছেন আপনি? দেখুন, গণতান্ত্রিক দিকে আমাদের দিকে চিন্তা করলে, অর্থাৎ বাঙালি হিন্দুদের কথা ভাবলে এটা ভয়ঙ্কর বিপদের কথা। কিন্তু যে দলের তিনি মন্ত্রী বা দায়িত্বশীল কার্যকর্তা, সেই দলটার লক্ষ্য উদ্দেশ্য কি, এটাই আমরা এখন বাঙালি হিন্দুরা একটা ভয়গ্রস্ত অবস্থায় এসে গেছি। কারণ এর আগেও উনি বলেছিলেন যে কাফেরদের আনা পবিত্র কর্তব্য, তাদেরকে মুক্তির পথে নিয়ে যেতে হবে, এইরকম একটি মন্তব্য করেছিলেন। তারপরও তিনি এইরকম দায়িত্বে থেকে এখন যা বর্তমানে অবস্থাটা, বাংলাদেশ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় জঙ্গিবাদী মুসলিম অর্গানাইজেশন, যেখানে সংখ্যায় তারা বেশি, সেখানে অন্য ধর্মের মানুষ যেখানে বাস করতে পারে না, আজকে এই রকম একটি দায়িত্বশীল দলের তিনি মন্ত্রী হয়ে যে মন্তব্য করছেন, এটা ভয়ঙ্কর। এরপর যদি তাকে সরানোর ক্ষমতা মমতা ব্যানার্জির না থাকে, তাহলে বুঝবো যে মমতা ব্যানার্জি নিজেই এই কাজের সঙ্গে জড়িয়ে আছেন, জঙ্গি যোগের সঙ্গে জড়িয়ে আছেন। নচেত এই ধরনের মদদ দেওয়া বা তার পক্ষে এই কথা মেনে নেওয়া সম্ভব নয়। কারণ যেভাবে আমরা দেখতে পাচ্ছি সংখ্যালঘুদের, হিন্দু যেখানে সংখ্যালঘু, সেখানে তাদের যে অবস্থা, ভয়ানক বিপদ আসছে। আর যে শুধু বাংলা নয়, সারা বিশ্বে জুড়ে এই অবস্থা একটা ভয়ঙ্কর বিপদের দিকে এগিয়ে চলেছে। তাই এই রকম অবস্থা, এই ধরনের দায়িত্বশীল পদে থেকে যদি করে সেই পদে টিকে থাকে, তাহলে বুঝতে হবে মমতা তৃণমূল সরকার পুরোপুরি জঙ্গিদের কবলে চলে গেছে। হ্যালো। হ্যাঁ, হ্যাঁ, যেটা মানে আপনি বললেন যে গোটা দেশে একটা ভয়ঙ্কর বিষয় একটা হচ্ছে। আমরা যদি ভাবি যে এই দিকটা, যদি ভাবি যে উত্তর পূর্বাঞ্চল, এটার মধ্যে তো এফেক্ট ভীষণ ভাবেই পড়বে। কেননা এক বাঙালি অধ্যুষিত জায়গা, দুই, ওদের মধ্যে যে একটা, এই কমিউনিটির মধ্যে যে একটা একতা, সেইটা সাংঘাতিক ভাবে কাজ করে। সেই জায়গাতে কি মনে হচ্ছে? একদম ভয়ঙ্কর বিপদের কথা তিনি বলছেন। উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে আসামের বিভিন্ন জেলা নিয়ে, পুরা বাংলা, বিহারের একটা অংশ নিয়ে যেভাবে তারা পাকিস্তানের, অর্থাৎ বিশেষ করে আফগানিস্তান মিলে একটা বৃহত্তর ইসলামিক রাষ্ট্রের ডাক দিয়েছে, আমার তো মনে হয় এই ফিরহাদ হাকিমের যোগাযোগ এইরকম দেশ বিরোধী শক্তির সঙ্গে আছে। আর আগামী দিন হিন্দু বাঙালিদের বিপদ ঘনিয়ে আসছে আসাম থেকে বাংলা, ত্রিপুরা এবং সমগ্র উত্তর পূর্বাঞ্চল, যেটা তারা টার্গেট করেছে বৃহত্তর ইসলামিক রাষ্ট্রের সঙ্গে। দীর্ঘদিনেরই পরিকল্পনা চলছে। তাতে যে এইরকম ভাবে তৃণমূলের দায়িত্বশীল মন্ত্রী থাকা, গুরুত্বপূর্ণ পদে থাকা ব্যক্তিরা এই ধরনের মন্তব্য করছে, এটা তো ভয়ানক বিপদের কথা। তাই এক্ষুনি তার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা উচিত। রাজ্য সরকার যদি গ্রহণ না করে, আমার মনে হয় জাতীয় নিরাপত্তার স্বার্থে কেন্দ্রীয় আইন প্রযোজ্য করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা উচিত। যেভাবে আমাদের উত্তর পূর্বাঞ্চলে, বা আমরা যদি ত্রিপুরার কথা বলি, প্রতিদিনে কিন্তু অবৈধভাবে অনুপ্রবেশকারী কিন্তু প্রবেশ করছে এখানটায়, ইন্ডিয়ার মাটিতে, ত্রিপুরার ভূমিতে এসে প্রবেশ করছে। কিছু কিছু হয়তো ধরা পড়ছে, কিছু কিছু ধরা পড়ছে না। এবার এই বিষয়টাকে কি দাঁড়াতে পারে, আপনি কি মনে করেন?
আগামী দিন জানি বাংলাদেশের জন বিস্ফোরণ ঘটেছে, তাদের যে এজেন্ডা অর্থাৎ প্রোডাকশনের জন্য সংখ্যা বাড়িয়ে ভূমি দখল, আর তাতে যেভাবে অনুপ্রবেশকারীরা আসছে, সে ভোটার আধার পশ্চিমবাংলায় বিশেষ করে মদত নিয়ে সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছে, তাতে দেখা যাচ্ছে যে আগামী দিন একটা গভীর সংশয়। এদিকে সুপ্রিম কোর্ট কিন্তু অনুপ্রবেশকারীদের হটানোর ক্ষেত্রে কোনো বাধা নেই এরকম যখন বলেছে, আমি মনে করি রাজ্য সরকাররা যদি তারা নিজেরা এইভাবে এনআরসি প্রয়োগ করে তারা যদি না তাড়িয়ে সে তাদের স্বভূমিতে পাঠিয়ে না দেয়, তাহলে কেন্দ্র সরকারের উচিত এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা, নচেত আগামী দিন সমগ্র ভারতবর্ষের বিপদ ঘনিয়ে আসছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতটা সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ। আপনাকে স্বাগত সজল বাবু আমাদের নিউজ নাওয়ের পর্দায়। আপনার সঙ্গে যে বিষয়টা জানার ছিল, একটা মন্তব্য করা হয়েছে একটি সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে, যে সংখ্যালঘুরা আর কিছুদিনের মধ্যে সংখ্যাগুরুতে পরিণত হবে। না, প্রথমত সরকারি অনুষ্ঠান ছিল না। আচ্ছা, আমি আপনাকে, এটা সরকারি অনুষ্ঠান ছিল না। বলুন এবার। ঠিক আছে, যে অনুষ্ঠানটা থেকেই বলেছেন একজন মন্ত্রী বা একজন মেয়র, এই যে এই বলাটা আসলে কতটুকু সঠিক? আমাদের ভাবতে হবে যে বাংলাদেশে যে একটা অশান্ত পরিস্থিতি রয়েছে, এর মধ্যে যে সংখ্যালঘুরা সাংঘাতিক ভাবে নিপীড়িত হচ্ছে, সেই জায়গাতে এই ধরনের মন্তব্যটা আসলে কতটা সঠিক বা যুক্তিযুক্ত? উনি ওনার পয়েন্ট অফ ভিউ থেকে একেবারে সঠিক সময়ে কথাটা বলেছেন। একদম সঠিক সময় একজন মৌলবাদী মুসলিমের যে সময়, তার মৌলবাদিতার যে সময়, ঠিক সেই সময়ই বলেছেন। এটা এপার বাংলার মানুষকে প্ররোচনা দেওয়ার জন্য যথেষ্ট কাজে লাগবে। এই কথাগুলো যথেষ্ট প্ররোচনা দেয়। এই কথাগুলোর পর থেকে, গতকাল থেকে বাংলার সমস্ত হিন্দু সমাজ, বাঙালি হিন্দুরা যথেষ্ট বিচলিত, মানসিকভাবে যথেষ্ট বিচলিত। শুধু অবিচল আছেন যিনি, তিনি হচ্ছেন ওনার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিষয় হচ্ছে উনি এই কথাটা বললেন কেন। দেখুন, আপনি যদি ভাবেন এটা কোনো মুখ ফসকানো কথা, এটা কোনো হ্যালো ঠিক এই, হ্যাঁ শুনছেন? হ্যাঁ, একটু কেটে গেছে, আবার যদি একটু বলেন। হ্যালো, আপনি যদি মনে করেন যে এটা, আপনি যদি মনে করেন এটা কারোর মুখ ফসকানো কথা, আপনি যদি মনে করেন এটা কারোর হঠাৎ আলটপকা কথা মুখ থেকে বেরিয়ে পড়েছে মনের কথা, তা নয়। ওরা একটা এজেন্ডায় চলছে। ইসলামিক মৌলবাদী গোষ্ঠীগুলো তারা সম্পূর্ণ একটা এজেন্ডা নিয়ে কাজ করছে। এটা তাদের পার্ট অফ দিস এজেন্ডা। এজেন্ডাটা কি? দেখুন, গত কয়েকদিন আগেই আমাদের এখানকার একজন মন্ত্রী, তিনি নিজেই বললেন যে আমরা এই ভারত সরকারের হাম দো হামারা দো এই নীতিতে বিশ্বাস করি না, হাম দো হামারা চার। এটা একটা এজেন্ডা সংখ্যা বৃদ্ধির। আপনি দেখুন, গত কয়েকদিন আগে একজন বিধায়ক, তিনি বললেন, যে মুর্শিদাবাদের একজন বিধায়ক, তিনি বললেন যে 30% হিন্দুকে কেটে ভাসিয়ে দিতে 2 ঘন্টা লাগবে না, ভাগীরথীর জলে ভাসিয়ে দিতে 2 ঘন্টা লাগবে না। ঠিক এমন একটা সময় গত 3 মাস ধরে 4 মাস ধরে তারা এই কথাগুলো বলছেন, যারা অতীতে বলেননি। এবং আমি আপনাকে বলছি, বাংলাদেশেও কেউ বলেনি যে হিন্দুদেরকে কেটে ভাসিয়ে দাও। বাংলাদেশ হয়তো কাটছে, তারাই বলেনি। এই বলাটা আরো ভয়ঙ্কর, কারণ এটা ধীরে ধীরে মানুষের ভেতরে প্ররোচিত করছে। আজকে নাম দেখে, আজকে একজন মানুষের নাম দেখে তাকে ভালোবাসা বা ঘৃণা করার এক যে মানসিকতা, এটা শুরু করে দিয়েছে এদের রাজত্বে। এবার আমি বলি যে এরা কেন করছে। দেখুন, এদের যে এজেন্ডাটা নিয়ে চলে এসছে, এদের একটা মানে এরা এইটা একদম, ববিদা যেটা বলেছে সেটা কিন্তু ওনার মনের কথা এবং সঠিক কথা বলেছেন। উনি ডাক গুড়গুড় করেননি যে সংখ্যাধিক্যের জোরে উনি যাতে আগামী দিন বাংলার মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকার হতে পারেন, যে আমরা শাসন করব। শাসনটা করবেন মানে কি? ওরা দেশ 17% দেশ এখন শাসন করতে মানে অনেক সময় লাগবে।
কিন্তু রাজ্যটাকে যখন এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরাধিকার খোঁজা শুরু হয়েছে, হ্যাঁ, যখন একটা ভাইপো হবে না কি হবে, ঠিক সেই সময় এইটা হিট করলেন যে শাসন ক্ষমতাটা ধরে রাখতে হবে, যে আমরাই শাসন করব। এবং বললেন জাস্টিসের জন্য কোথাও মোমবাতি নিয়ে যেতে হবে না, মানে আদালত থেকে প্রশাসন সবকিছু ওনারা দখল করে নেবেন শুধুমাত্র সংখ্যাধিক্যের জোরে। এইটা বড় ভয়ঙ্কর। আর করে আনবে এই সংখ্যাধিক্য আনার 3টে প্রসেস আছে। একটা প্রসেস আছে লাখ লাখ অনুপ্রবেশ সৃষ্টি করা, হ্যাঁ, যেটা আদতে সম্ভব নয়। হ্যাঁ, আচ্ছা, এরপর আরেকটা প্রসেস আছে, এটা হচ্ছে গ্রেট ক্যালকাটা কিলিং এর মতন করে লাখ লাখ মানুষকে খুন করা, বা পাকিস্তানে বাংলাদেশ যখন পাকিস্তান মানে বাংলাদেশিদের ওপর মানে পূর্ব পাকিস্তানের ওপর যখন হামলা চালাচ্ছিল রাজাকার বা খান সেনারা, যেভাবে তারা সেখানে খুন করেছিল সেইভাবে খুন করে। আর তা না হলে ওই যে নেতা বলেছেন যে হাম দো হামারা চার, মঞ্চের নিচে দাঁড়িয়ে হয়তো বলেছেন হাম দো হামারা আপ ডজন, সেই পদ্ধতিতে। এই 3টে পদ্ধতি দেশ এবং দশের জন্য প্রচন্ড বিপদের। ইটস অ্যালার্মিং। হিন্দুরা সহ্য করে, এরা সাপকেও তো দুধ দিয়ে পুজো করে, হ্যাঁ, তো ফলে এরা সহজে জাগে না। আর যদি আজকে না জাগে, আগামী দিন এরা ঘুম থেকে ওঠার স্কোপও পাবে না। এই যে মন্তব্যটা, এটা কিন্তু শুধু বাংলায় এফেক্ট করবে তা কিন্তু নয়, গোটা দেশে বিশেষত উত্তর পূর্বাঞ্চলে এটার এফেক্ট কিন্তু ভীষণ ভাবেই পড়বে। কেননা আমরা এই জায়গাটা হলো এক বাঙালি অধ্যুষিত দেখুন, জায়গা। আমি বলছি আপনাকে থামিয়ে, সেটা হচ্ছে বাংলা যারা বোঝে, বাংলা যারা বলে, এটা তাদের প্রত্যেকের ওপর এফেক্ট হবে। আর ত্রিপুরা এবং আসাম, এটা আমরা হচ্ছি ওই যে এখন সেভেন সিস্টার্স বারবার বলছে না ওরা, তো এই যে সেভেন সিস্টার্স মানে উত্তর পূর্বের এই যে অংশর বিভিন্ন রাজ্যগুলোকে নিয়ে, ফলে স্বাভাবিকভাবে এইটার এফেক্ট ওখানেও পড়বে। এবং এতে করে বাংলাদেশি যে এক্সট্রিমিস্ট গ্রুপগুলো যারা এই মুহূর্তে অত্যাচার চালাচ্ছে, তারা আরো সক্রিয় হয়ে উঠবে যে আমরা পাইছি, আমাদের দেশের লোক পাইছি, হ্যাঁ, যে আমাদের ধর্মের লোক পেয়েছি যারা আমাদের সঙ্গে দাঁড়িয়ে আছে। শুনুন, আমরা যে কথায় কথায় আমরা দেখবেন আপনার রাজ্যেও অনেক অভিযোগ আসছে যে কেন্দ্রীয় সরকার কি করছে। আপনাদের তো তাও একটা রাজ্য সরকার আছে, আপনারা কিছু কিছু জিনিস বন্ধ করেছেন, কিছু জিনিস আটকাচ্ছেন, কিছু প্রোটেস্টের জায়গা পেয়েছেন। আর আমার রাজ্যের সরকার তো বুঝতেই পারছেন কাদের দালাল। আমরা ফলে সেটাও করতে পারছি না, ফলে একতরফা আঙুল উঠে যাচ্ছে যে কেন্দ্র সরকার কি করছে। আপনি আমায় বলুন তো, যদি কেন্দ্রীয় সরকার এই মুহূর্তে ওখানে সার্জিক্যাল স্ট্রাইকের মতন কোনো আর্মি অপারেশন করে, আপনার ত্রিপুরার ভেতরে ইন্টারনাল সিকিউরিটি ঠিক থাকবে? ত্রিপুরার ভেতরে জাতি দাঙ্গা শুরু হয়ে যাবে। কারণ আজকে এখানে যারা চেঁচাচ্ছি আমরা যে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে, যেই অত্যাচারীদের ওপর তারা মিলিটারি তাদের রুল করতে যাবে, তাদের কাজ করতে যাবে, এবং মিলিটারি তো গিয়ে আর ফুলের মালা দেবে না, যখন রুলটাই দেবে, তখন এই রাজ্যে এই স্টেট গুলোতে, আপনাদের মতন স্টেট গুলোতে, আসামের মতন স্টেট গুলোতে, তখন ওরাই চেঁচাবে যে আমাদের জাত ভাইকে আক্রমণ করা হচ্ছে। এই সময় একটু ঠান্ডা মাথাতেই সরকারকে কাজ করতে হবে, ডিপ্লোম্যাটিক কাজ করতে হবে। যেভাবে দেখছেন না আরাকান থেকে যেভাবে কাজটা হচ্ছে, সুন্দর কাজ হচ্ছে, এরকম ভাবেই কাজ করতে হবে। আপনি একটু আগে বলছিলেন যে তারা ওই সংখ্যা গুরুটা করতে পারে ওই অনুপ্রবেশ করে বা ওই হাম দো হামারে আট এরকম করে। আমাদের ত্রিপুরা রাজ্যে কিন্তু প্রতিদিন অনুপ্রবেশকারী কিন্তু ধরা পড়ছে। বেশ যেগুলি নজরে আসছে। প্রশ্ন করি, হ্যাঁ বলুন। এবার একটা প্রশ্ন করি, অনুপ্রবেশকারী আপনাদের ওখানে রোজ ধরা পড়ছে, আমরা দেখছিও। আচ্ছা, তাদেরকে বাংলাদেশে ছেড়ে দেওয়া হচ্ছে এমন একটা ছবি দেখান তো। বিষয়টা তো এই জায়গাতেই যে ছেড়ে দেওয়া হচ্ছে না, ওদেরকে নিয়ে কি করা হচ্ছে সেটাও আমরা কিন্তু খতিয়ে দেখার চেষ্টা করছি, আমরা খবর নেওয়ার চেষ্টা করছি। বিষয়টা হচ্ছে এই যে জায়গায় চাপ দিন যে অনুপ্রবেশকারীরা 15 দিন জেল কাটার পর তারপর তারা আমাদের জন অরণ্যে মিশে যাচ্ছে কিনা, চাপটা কাটে দেওয়া উচিত। হ্যাঁ বলুন।
একটা লোক যদি ভাবে যে আমি ওখানে যাব 2 মাস জেল কাটবো তারপর আমি ওখানকার ইন্ডিয়ান সিটিজেন হয়ে যাব, হুম হুম হ্যাঁ, তো আপনার মানে তাদের যে কোনো লোক যারা আসার সময় যাদের এমনিও কিছু নেই ওই রাজ্যে ওই দেশে, তাদের তো কোনো এটা অসুবিধার নয়। তো তারা একটা এজেন্ডা নিয়ে আসছে, 2 মাস জেল খেটে নেবে তারা, কি গেল এলো। তাই আমাদের এটাও দেখা উচিত, আপনি যেমন বলছেন প্রতিদিন গ্রেপ্তার হচ্ছে অনুপ্রবেশকারী, আমি সেরকম আপনাদের কাছে প্রশ্ন তুলছি পাশাপাশি যে একটা অনুপ্রবেশকারীকে করানো হয়নি, গেট ব্যাক করানো হয়, তাদের ফেরত পাঠানো হয়েছে, এরকম ছবি কিন্তু আমাদের কাছে নেই। এবার আমার কাছে আপনাকে একটা অন্তত নেই। প্রশ্ন করি, এবার আপনি তো আমাকে একটা হ্যাঁ, প্রশ্ন নিশ্চয়ই। করেছেন, আমি আপনাকে একটা প্রশ্ন করছি। বাংলাদেশ মানে পশ্চিমবঙ্গে যেই ধরনের ঘটনাগুলো হচ্ছে বা যিনি মৌলবী ভাবনায় কথাবার্তা বলেছেন বা মন্তব্য করেছেন, তো সেই জিনিসটাতে এখনো পর্যন্ত বাঙালি জেগে ওঠে ওইখানে, আহ এটাকে আটকানোর চেষ্টা করেনি, বা সেই সক্রিয়তা বাঙালিরা জেগে উঠছে না, বাঙালিরা মতলব হিন্দুরা জেগে উঠছে না, সেটা আপনি বলেছেন যে ওইখানে একটা রাজত্ব চলছে একটা সরকারের, যেটা আপনাদের এখানে আমাদের না, এখানে আমি রাজ্য আপনাকে সরকার বলছি, রয়েছে। আমি বলছি এইখানে যে চাপটা বাঙালি সৃষ্টি করব, এই যে এখানে যে চাপটা সৃষ্টি করব কিভাবে করা যায় বলুন তো? আপনি আপনি একজন বিজেপি নেতা, আপনাকে আমরা পেয়েছি, এটা তো আমাদের সৌভাগ্য, আপনার সঙ্গে কথা বলতে পারছি। এই বিষয়টা যদি আপনি একটু বলেন যে আমরা চাপটা কিভাবে দিতে পারি, বলুন। মানুষ রাস্তায় নামলেই চাপ সৃষ্টি হবে, তাই? বর্ডারে গিয়ে কাউকে দাঙ্গা করতে হবে না, বাংলাদেশের দিকে তাকিয়ে ফু দিয়ে বাংলাদেশে একটা আমফান ক্রিয়েট করতে হবে না, হুম রাস্তায় নামতে হবে, অবরুদ্ধ করে দিতে হবে পশ্চিমবঙ্গকে, কেন্দ্র রাজ্য সব সরকার বাধ্য হবে। ঠিক যেরকম ভাবে রাত্রের বেলা রাত জেগে হুম মহিলারা, সাধারণ মানুষ রাস্তায় নেমে হাজারে হাজারে লাখে লাখে রাস্তায় নেমে হুম যেভাবে একটা সরকারের ভিত একদম গোড়া থেকে নাড়িয়ে দিয়েছিল, হুম তো সেইভাবেই রাস্তায় নামুন, আজকে কেন্দ্রীয় সরকারকে ফোর্স করুন ফর মাই ওন রাজনীতির জায়গায়। আমি একজন হিন্দু, আমি একজন বাঙালি, হুম বাংলা আমার মাতৃভাষা, পশ্চিমবঙ্গ আমার মাতৃভূমি, হুম এটা তো ভুলে গেলে চলবে না। হুম ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি সবাই রাস্তায় নামি, হুম আর কি লাগবে, আর কাকে লাগবে, বাধ্য হবে। আজকে মুশকিল হচ্ছে আমরা এখনো ভাগ হয়ে আছি রাস্তায় বিজেপি নেমেও তো তৃণমূলে। সেই জামিন পেয়ে গেল, নাড়িয়ে তো কিছু হলো না। আপনার কাছে দ্বিতীয় রাস্তাটা কি? আপনার কাছে দ্বিতীয় রাস্তাটা কি? ঠিক আবার আছে, রাস্তায় নামা। হ্যাঁ ঠিক। আপনি একটা শুনুন, কোন গান্ধীজিও কি এক আন্দোলনে স্বাধীনতা পেয়েছেন নাকি? তা বটে। আপনি এক আন্দোলনে কি স্বাধীনতা পেয়েছেন? কিন্তু এই আন্দোলন দেখিয়ে দিয়েছে মানুষ সংঘবদ্ধ হলে পরে, হুম হুম মানুষ সংঘবদ্ধ হলে পরে হুম সরকারকে, যে কোনো সরকারকে নাড়িয়ে দিতে পারে। এটা যে বাঙালির দ্বারা হওয়া সম্ভব, হুম এটা আমাদের ধারণার বাইরে ছিল। বাট প্রবলেম হচ্ছে এই যে বাঙালি কবে হঠাৎ জাগবে আর কখন ঘুমবে, নোবডি ক্যান সে। ওই ঘটনার পরে আরো 20টা রেপ অ্যান্ড মার্ডার, আরো 10টা রেপ অ্যান্ড মার্ডার হয়েছে, আরো 10টা, আমি দায়িত্ব নিয়ে বলছি, আরো 10টা না রেপ অ্যান্ড মার্ডার হয়েছে। একটাও কথা বলেনি। তার মধ্যে একটি 4 বছরের শিশু আছে, একটি 9 বছরের মেয়ে আছে, বাঙালি একটা কথা বলেনি। ধর্ষণ ডাক্তার হলে আর সেই ধর্ষণটা হসপিটালের ভেতর হলে শুধু জাগবে, এমনটা তো ছিল না কথা। এমনটা কি কথা ছিল যে ডাক্তার ধর্ষিতা মার্ডার হলে আর হসপিটালের ভেতর হলে আমরা জাগবো, সাধারণ ফুটপাত বাসিনী রেপ অ্যান্ড মার্ডার হলে তার ইজ্জতের কোনো দাম নেই, আমরা ঘুরে তাকাবো না, এমন তো কথা ছিল না। আমরা নারী সম্ভ্রমের স্বার্থে দাঁড়িয়েছিলাম। নারীর সম্ভ্রম, যে ফুটপাতে থাকে তারও যা, যে রাজপ্রাসাদে থাকে, যে আমাদের মুখ্যমন্ত্রী তারও তাই, একদম একদম আমরা একদম। তার পক্ষে এই দাঁড়িয়েছিলাম। এই বিষয়টা সজলবাবু আমরা আবার এই বিষয়টা নিয়ে কথা বলবো আবার, কিন্তু আবার যে প্রশ্নটা প্রথমটাই আপনার কাছে, আজকের যে বিষয়টা আমি যেটা নিয়ে ধরেছিলাম, সেই বিষয়টাতে কিন্তু আরেকটা বিষয় রয়ে গেছে আমার কাছে, যে এই যে মন্তব্যটা করেছে, এদের মধ্যে আমরা জানি এদের কমিউনিটিতে একটা একতা মানে দারুণ ভাবে কাজ করে। সেই যে মন্তব্যটা, এটা এটা কি ধরনের মানে এফেক্ট করতে পারে, এই একতাটা তো রয়েছে তাদের ভয়ঙ্কর কাছে ভাবে সেই এফেক্ট জায়গাতে। করবে, আমি তো বলছি ভয়ঙ্কর ভাবে এফেক্ট করবে, ভয়ঙ্কর ভাবে এফেক্ট করবে। কিন্তু সাইড এফেক্ট হিসেবে তো বাঙালির জেগে যাওয়া উচিত ছিল এই মন্তব্যে, এই মন্তব্যের সাইড এফেক্ট হিসেবে তো বাঙালি জেগে যাওয়া উচিত ছিল, জাগেনি, কিচ্ছু যায় আসে না। বাঙালি হচ্ছে
একটা মানে এই জাতটাকে নিজের জাত, তবু তো আপনারও জাত আমারও জাত বলতে খারাপ লাগে, কিন্তু আজকে এত অলসতার পরিচয় দিচ্ছে, যার হ্যালো। জন্য এই জাতকেই ভোগ করতে হবে, অন্য কেউ করবে না। আপনাকে আমাকেই করতে হবে, অন্য কেউ করবে না। অসংখ্য ধন্যবাদ সজল বাবু, আপনি এতটা সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। আপনাকে স্বাগত নিউজ নাওয়ের পর্দায়। প্রথমে আপনার কাছে আমি জানতে চাইবো যে সরকারি একটি অনুষ্ঠানে একজন মন্ত্রী বলেছেন, একজন মেয়র বলেছেন যে যে চেয়ারে বসেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু এবং চিত্তরঞ্জন দাস, সেই চেয়ার থেকে একটা কথা মন্তব্য করেছেন যে সংখ্যালঘুরা আর কিছুদিনের মধ্যেই সংখ্যাগুরুতে পরিণত হবে। এই বিষয়টা মানে কতটুকু সঠিক, এই বলাটা কতটুকু সঠিক, আপনি কি মনে করেন? দেখুন, এমন মনে হচ্ছে যেন সমাজটা ধর্মময় হয়ে গেছে। ধর্ম 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 কি চলছে এই বিশেষ করে দুই বাংলায়, বাংলাদেশ আর পশ্চিমবঙ্গ, কম্পিটিশন চলছে। কে কত নিজেকে জাহির করতে পারে, কে কত বড় হিন্দু আর কে কত বড় মুসলমান, এক ভয়ঙ্কর পরিস্থিতি চলছে। ফিরহাদ হাকিম সাহেব, আমি বুঝতে পারছি না এটা উনি ওনার রাজনৈতিক দলের, ওনার পার্টির ইনস্ট্রাকশনে বলছেন কিনা, আমার খুব সন্দেহ হচ্ছে। কারণ উনি জানেন এই কথা বললে বিতর্ক হবে। উনি একটা বিতর্ক করেনি, কিন্তু উনি বলেছিলেন উনি স্বপ্ন দেখতে ভালোবাসেন, উনি স্বপ্ন বিলাসী। উনি একদা বলেছিলেন এই পশ্চিমবঙ্গে বা এই ভারতবর্ষে উর্দুভাষীরা হবে সবচেয়ে বেশি সংখ্যা গুরু, মানে বিশেষ করে পশ্চিমবঙ্গে। উনি একথা বললেন কেন? তার মানে উনি স্বপ্ন দেখছেন পশ্চিমবঙ্গটা অবাঙালির হাতে চলে যাবে। খুব ঠান্ডা মাথায় বুঝুন। এর আগে উনি বলেছিলেন মিনি পাকিস্তান, পাকিস্তানে কারা থাকে, উর্দু ভাষা থাকে। অর্থাৎ উনি 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 ওনার মায়ের দিক দিয়ে উনি ব্রাহ্মণ কন্যার সন্তান, হিন্দু ব্রাহ্মণ কন্যার সন্তান, আর বাবার দিক দিয়ে যতটুকু জানি উর্দুভাষী মুসলমান পিতার পুত্র সন্তান। তাহলে উনি মায়ের দিকটা নিয়ে খুব একটা ভাবিত নয় মনে হয়। মানে মায়ের যে ওনার রক্ত শরীরে, ওনার ডিএনএ তে প্রবাহিত, এটা তো নারীতান্ত্রিক সমাজকে অসম্মান করা, পুরুষতান্ত্রিক সমাজের দিকে একটা লক্ষ্য। উনি মুসলমান না কেন? উনি কি প্রমাণ করছেন আমি পুরো মুসলমান, যেহেতু মায়ের দিক দিয়ে উনি ব্রাহ্মণের পুত্র, এই জন্য কি? উনি এর আগে মিনি পাকিস্তান বলেছিলেন, অর্থাৎ পাকিস্তান ট্রেন। তার আগে উনি বললেন, মানে উনি একটা কথা বলে থেমে যাচ্ছেন না, কিন্তু খুব ইন্টারেস্টিং পয়েন্ট এটা। তারপরে তিনি বললেন থার্ডবার, যেটা গুরুত্বপূর্ণ, অনেক কথাই বলেছেন, গুরুত্বপূর্ণ বলছে। উনি বললেন যে ওদের দুর্ভাগ্য, যারা ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি ওদের বিরাট দুর্ভাগ্য, ওরা দুর্ভাগ্য নিয়ে জন্মেছে। অর্থাৎ যারা ভারতবর্ষে বা পৃথিবীতে ইসলাম নিয়ে জন্মগ্রহণ করেনি তারা দুর্ভাগ্যের বলি। ওনার পবিত্র কাছে প্রত্যেক দুর্ভাগ্যের বলিদের ইসলামিক শিক্ষা দিয়ে, ইমানের শিক্ষা দিয়ে তাকে ইসলামের পথে আনা, ইসলামের দাওয়াত দিয়ে ইসলামের পথে আনা। মানে অবাক হয়ে যাচ্ছি, গোটা বিশ্বে একটা ধর্মীয় জনজাতি যেখানে নিগৃহীত, অত্যাচারিত, অবহেলিত, উপেক্ষিত, অসম্মানিত, গোটা বিশ্ব জুড়ে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম সম্প্রদায় হচ্ছে মুসলিম, গোটা বিশ্বে তারা নিগৃহীত। উনি দাবি করছেন ঠিক উল্টোটা, যে হতভাগ্য নাকি তারা। আরে হতভাগ্য তো মুসলমান না গোটা বিশ্বে, এই বাংলায় ভারতবর্ষ বলছি নাকি, গোটা পৃথিবীতে। ইউরোপে তারা ছিল, ইউরোপ থেকে বিতাড়িত করতে চাইছে ইউরোপের বিভিন্ন দেশের মানুষেরা, প্রধানরা মুসলমানদেরকে অগ্রাধিকার দিয়েছে। আমরা লন্ডনের মেয়র মুসলমান জানি, সর্বত্র একটা সমস্যা চলছে। ঠিক এমন একটা পরিস্থিতিতে ওনার এই অমুক্তি কি জন্য? উনি কি প্রমাণ করতে চাইছেন আমি খুব বড় মুসলমান? উনি ধর্ম প্রণেতা হতে পারেন, উনি ধর্ম প্রচারক হতে পারেন, ধর্মের অনুসারী হতে পারেন, সব ক্ষমতা ওনার থাকতে পারে। তুমি মেয়র পদে ছেড়ে দিন, মেয়র পদে থেকে তো ধর্ম প্রচারণ করা যায় না। তারপরে ওনার এই গতকালকে পরশুরক্ষী, মানে ওনার একজন মন্ত্রী আছেন ওনার দলে, তিনি বলেছিলেন, তার জ্ঞানের এত অভাব, তিনি জানেন না যে চীনের চেয়ে ভারত জনসংখ্যা এগিয়ে গেছে। তিনি বলছিলেন চীনের মতো হতে গেলে, চীনের মতো বিশাল জনসংখ্যা পেতে গেলে 4টে সন্তান চাই, ন্যূনতম 4টে। অর্থাৎ সন্তান বেশি করে হয়ে গেলে মুসলমান সমাজের বা দেশের সমস্যা মিটে যাবে। আর চীনের জন্য শিক্ষা দীক্ষা দরকার নেই,
চীনের টেকনোলজি দরকার নেই, চীনের উন্নয়নের অন্যান্য মামলার দরকার নেই। চীন জনসংখ্যা কি ওনার ধারণা নেই যে জনসংখ্যা দিয়ে পৃথিবীতে কিছু হয় না। আমেরিকাতে 30 কোটি লোক, আর আমাদের উন্নত কোথায় 20 কোটি 30 কোটি 140 কোটি ভারতবর্ষ। আমেরিকায় কি জনসংখ্যা নেই, ওটা হচ্ছে অস্ত্র শস্ত্র শিক্ষা দীক্ষা বিজ্ঞান প্রযুক্তি সামরিক ইত্যাদি কারণে। এই জ্ঞান ওনার নেই, ওনারই সহচর। উনি কি বললেন, যদি স্বপ্ন দেখছেন চোখ বন্ধ করে উনি ভাব পাচ্ছে, কথা বলছেন ভাব পাচ্ছি একদিন আসতে চলেছে আমরা 33%, আমরা 50% উত্তীর্ণ হব, এবং তারপরে আমাদের যে স্বর্গরাজ্য হবে, স্বর্গ সাম্রাজ্য গঠিত হবে, সেখানে আমরা হব বিচারক, আমরা হিন্দুদের বিচার করব, আমরা কারো বিচারের প্রত্যাশা থাকবে না, আমরা ওদের বিচার করব। মানে তালিবানি শাসন করবে নাকি, মানে বিচার করবে, ধর্মের জনসংখ্যা বেশি হলে বিচার হয়, বিচারক বিচার করে, বিচারকরা তো বিচার করে, তাদের পার্সেন্টেজ কত, এটা দিয়ে কি কোনো মূল্যায়ন হয়? তারপরে উনি কি বলতে চাইলেন, এই পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষ মুসলিম রাষ্ট্র হবে, জনসংখ্যা বৃদ্ধির জন্য ওনার এত তৎপরতা কিসে, উনি কি বলতে চাইলেন আমার মাথায় আসছে না। এ কথা কি ওনার মাননীয় বলে দিয়েছেন? ওনার যিনি নেতা, ওনার যিনি ত্রাতা রক্ষাকর্তা, তিনি কি বলে দিয়েছেন যে আমি জগন্নাথ মন্দিরটা করছি 250 কোটি টাকা খরচা করে? কোথায়? দীঘায়। ওনাকে জগন্নাথ মন্দির কেউ করতে বলেনি। জগন্নাথ মন্দির উনি করছেন হিন্দু ভোটের জন্য এবং জনগণের ট্যাক্সের পয়সায়। আমি ধর্মের মুসলমান, আমি বুঝতে পারি না যে জগন্নাথ যে ঠাকুর, যে জগন্নাথ, তিনি কি কোনো হেরিটেজ সেন্টার, তাকে নিয়ে সংস্কৃতি হবে? ধর্মাচরণ তো ধর্মের জায়গায় থাকে, ওটা তো একটা মন্দির, মন্দিরকে নিয়ে সংস্কৃতি বলে আমি বুঝতে পারছি না। 250 কোটি টাকা উনি আমার ট্যাক্সের টাকা উনি খরচা করবেন মন্দিরের জন্য, ভারতীয় সংবিধানে কোথাও সংস্থান নেই, ফলে মুসলিম ভোট ড্যামেজ হতে পারে। এই ভয়ে ওনার আরেকজন সহচর, যিনি ওই লাশ ফেলে দেবে বলেছিলেন 30% আর 70%, হুমায়ুন কবির, সেই অমক উক্তি যে ভাগীরথী জলে ভাসিয়ে দেব, তিনি বললেন বেলডাঙাতে বাবরি মসজিদ করব। হঠাৎ করে একদিকে যে জগন্নাথ মন্দির, অন্যদিকে তার সহচর করছে বাবরি মসজিদ, অর্থাৎ ওইদিকে হিন্দু ভোট, আবার মুসলমান ভোট যদি ক্ষতিগ্রস্ত না হয় তার জন্য বাবরি মসজিদ ধুয়ে দেওয়া। তারপর আর উনি বলছেন যে পশ্চিমবঙ্গে আমরা 33%, মানে হুমায়ুন কবির বলছে আমরা হচ্ছি মুর্শিদাবাদের 70%, তাই ধরবো মারবো ভাগীরথী বাসিয়ে দেবো। আর ইনি বলছেন আমরা 33%। দ্রুততার সাথে সন্তান বৃদ্ধির কথা বলছেন ওই সিদ্দিকুল্লাহ, মানে মজা দেখুন, দ্রুততার সাথে সন্তান বৃদ্ধি হবে, দ্রুততার সাথে 50% গিয়ে মেজরিটি হয়ে যাবে পশ্চিমবঙ্গে মুসলমানরা। তারপরে ওনার স্বর্ণযুগ শুরু হবে, সে স্বর্ণযুগে ওনারা বিচার করবেন, অর্থাৎ মুসলমানরা বিচার করবে। জনসংখ্যা যারা বেড়ে যায় তারা নাকি বিচার করে, বিচারক পদের জন্য জনসংখ্যা বৃদ্ধি দরকার আছে। এই কথা বলে আসলে মুসলমান সমাজকে না, ইসলাম ধর্মকে উনি অস্বীকার করছেন। এই কথা বলে মুসলমানদের ভোট যে অনায়াসে পাওয়া যায়, একটা জাতি শিক্ষায় পিছিয়ে, শিল্পে পিছিয়ে, সাহিত্যে পিছিয়ে, ব্যবসায় পিছিয়ে, চাকরিতে পিছিয়ে, অর্থে পিছিয়ে, ক্ষমতায় পিছিয়ে, মর্যাদায় পিছিয়ে, সংস্কৃতিতে পিছিয়ে, একটা জাতির উন্নয়নের ইন্ডিকেটর এইটা, মানদণ্ড এইটা না। ওসব উন্নয়ন দরকার নেই, ওরা চাকরিতে 2% 3% থাক, শিক্ষাতে পিছিয়ে থাক, ওরা মরে যাক, ঘুরে যাক, শুধু ধর্ম নিয়ে বেঁচে থাক। তাই ধর্মের শস্যই। ওদিকে বাংলাদেশের ইমাম মৌলানারা গরম গরম কথা বলছে, মেরে দেবো, কেটে দেবো, উড়িয়ে দেবো, পুড়িয়ে দেবো, আর ওই চিন্ময় প্রভু থেকে ঢুকিয়ে রেখে দিয়েছে জেলে, এক উত্তেজনা তৈরি করে উপমহাদেশকে অশান্তির আবহে জ্বালাচ্ছে। ঠিক এই পরিবেশে, ঠিক এমন একটা প্রেক্ষাপটে যেখানে শান্তি ললিতবাদী ওনার মুখ দিয়ে উচ্চারিত হওয়ার কথা ছিল, সেখানে ওনার মুখে শুধু হিন্দু মুসলিম, হিন্দু মুসলিম, আর আমরা বাড়ছি বামি, দেখো আমি বাড়ছি বামি, 30%, 33% থেকে 50% অতিক্রম করছি বামি। আমার মনে হয় এটা নিয়ে ভাবনা চিন্তা করা দরকার। জনগণ কি আজও বুঝবে না মুসলমানরা কি এতটাই নির্বোধ? মাননীয় সঠিক মূল্যায়ন করেছে মুসলমানদের। বলে রাখি, আপনাদের দুধের গাই বলেছে, রসালো আম বলেছেন, আপনারা কত কাল আর দুধের গাই থাকবেন? আপনাদের দুধের গাই মনে করে বলেই তো ফিরাদ হাকিম এ কথা বলে আপনাদের শুশুরি দিচ্ছে যে আমরা 50% হয়ে বিচারকের ভূমিকায়, অর্থাৎ ড্রাইভারের ভূমিকায়
পরিচালকের ভূমিকায় আমরা অবতীর্ণ হবো। তারপরে পশ্চিমবঙ্গে কার রাজত্ব হবে? নিন্দুকরা বলছে ইসলামিক রাষ্ট্র তৈরি হবে নাকি? এটা কি পশ্চিম পাকিস্তান হবে? ধন্যবাদ। এতক্ষণ আমরা কথা